বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। ছাত্রদলের হল শাখার ৬ নেতার অব্যাহতি। ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা। চলছে প্যানেল তৈরির কাজ। সহাবস্থান বজায় রাখার আহ্বান উপাচার্যের। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। প্রধান আসামি মিজান সহ গ্রেপ্তার ৭। চট্টগ্রামের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা। দুর্যোগে প্রাণহানির শঙ্কা নিয়ে নিম্ন আয়ের মানুষের বসবাস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তিতে সই। বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন। স্বাগত। এখন বাণিজ্যে, সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শুক্রবার মধ্যরাতে শিক্ষার্থীদের সামনে তিনি এই ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার পর মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়ে হলের শিক্ষার্থীরা। তারা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। হল রাজনীতি বন্ধ থাকার পরেও কমিটি ঘোষণা করায় ছাত্রদলের সমালোচনা করেন শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের 18টি হলের আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে শুক্রবার মধ্যরাতে ঠিক এভাবেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। হল রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। হাসিনার রেজিম আমরা দেখছি, যার ফলাফলস্বরূপ কি হয়েছে, আপনার ফাহাদ মারা গেছে। আমাদের ইউনিভার্সিটি এতগুলো স্টুডেন্ট অত্যাচারের শিকার হয়েছে। অনেকে হলে থাকতে পারে নাই, অনেকে অর্থনৈতিক সামর্থ্য না থাকার কারণে হলে না থেকে বাইরে থাকতে হয়েছে। সবকিছুর জন্যই এই হল রাজনীতি দায়ী। 17 জুলাইতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। সেই কমিটমেন্ট জুলাইয়ের সাথে গাদ্দারি ছাত্রদল কেন করবে? তখন ছাত্রদলের বাইরেই ছিল। গত 15 বছর ধরে দেখেছি যে ছাত্রলীগ হল দখল করে কিভাবে আমাদের স্টুডেন্টের উপর নির্যাতন করেছে। ইভেন এটা শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগের আগে যখন ছাত্র দল ছিল 2002 সালে শামসুন্নাহার ট্র্যাজেডি সম্পর্কে আমরা অনেকেই জানি যে ছাত্র দল বলি, ছাত্রলীগ, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন যে হয়ে না কোনো ছাত্র সংগঠন তারা হলের মধ্যে কমিটি দিতে পারবে না। শুক্রবার সকালে ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিকেল থেকেই বিক্ষোভ শুরু করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। ছাত্রদলের কমিটি বাতিলের ঘোষণা সহ হল প্রশাসনকে 4 দফা দাবি জানিয়ে রাত 9টা পর্যন্ত আলটিমেটাম দেন তারা। তবে কোনো প্রতিক্রিয়া না আসায় রাতে হলের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় মহসিন, সার্জেন্ট জহুরুল হক সহ অন্যান্য হলের শিক্ষার্থীরাও। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। ব্যাপক হট্টগোলের পর এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বের হয়ে আসেন উপাচার্য। তার পক্ষ থেকে ঘোষণা আসে 2024 সালের 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি। একটি ছাত্র সংগঠন হল পর্যায়ে তাদের কমিটি ঘোষণা করেছে, সেটারই প্রতিক্রিয়া তারা জানিয়েছে এবং তারা দাবি করেছে 17 জুলাই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা বহাল থাকবে। তারা প্রবোসদেরকে দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রবোসরা এতদিন এই যেহেতু স্ট্যাটাস কোটা ছিল সেটাই বহাল ছিল, তো প্রবোসরা সিদ্ধান্ত চাচ্ছিলেন। তো সেই সিদ্ধান্ত আমরা আজকে জানিয়ে দিলাম, উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। তবে ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিল করা হবে কিনা এবং কমিটিতে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে ঢাবি প্রশাসনের বৈঠকের পর। এমন ঘোষণায় হলে ফিরে যায় শিক্ষার্থীরা। বিশেষ সিদ্ধান্ত দিয়েছে যে আমাদের যে হল পলিটিক্স গুলো ছিল বা হল পলিটিক্স নিষিদ্ধ ছিল, হল পলিটিক্স এখন থেকে নিষিদ্ধ থাকবে এবং যারা হচ্ছে নতুনভাবে কমিটি দিয়েছে এই ধরনের আমাদের যে নিষিদ্ধ করার যে এইটা প্রসিডিউরটা বা নিষিদ্ধ করার আইনটা এটাকে ভঙ্গ করে যারা হচ্ছে নতুনভাবে কমিটি দিয়েছে তাদের বিরুদ্ধে তারা একাডেমিকভাবে পদক্ষেপ নেবে। 2024 সালের 17 জুলাই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে উচ্ছেদের পর শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হল রাজনীতি নিষিদ্ধ করে ঢাবি প্রশাসন। এদিকে কমিটি ঘোষণার 14 ঘণ্টা পর তথ্য গোপনের অভিযোগে বিভিন্ন হলের 6 নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল।
2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রাজনীতি নিষিদ্ধের পর আবার উত্তাল বিশ্ববিদ্যালয়টির হলগুলো। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে গেলেও তাদের দাবি অনুযায়ী ছাত্রদলের কমিটিগুলো বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন উপলক্ষে ছাত্র সংগঠনগুলোকে দায়িত্বশীল আচরণ এবং নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঐক্য বিনষ্ট হলে তৃতীয় পক্ষ সুযোগ নিবে বলেও মন্তব্য করেন তিনি। এখন টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানান সাম্প্রতিক ঘটে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান বিষয়। ওমর ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘ 6 বছর পর আবারও ভোটের দামামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 9 সেপ্টেম্বর নির্বাচিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃত্ব। ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে তৎপরতা বাড়িয়েছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। চলছে প্যানেল তৈরির কাজ। তবে এই ভোট ঘিরে আছে ক্যাম্পাসের নিরাপত্তার ইস্যুটিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, ইতিমধ্যে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে 186টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রক্টোরিয়াল টিমকে সহযোগিতা করতে নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের 6টি স্থানে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, কেউ বাধা দিতে চাইলে সেটিও সবার সামনে তুলে ধরা হবে। লাইটিংয়ের কাজ যতদূর সম্ভব বাড়ানো হয়েছে। সীমিত সামর্থ্যে আমরা ব্যাপকভাবে মানুষের জনসচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন পরিসরে আলাপ করেছি। এখন ডাকসুকে কেন্দ্র করে কোনো মহল যদি বাধা দেওয়ার চেষ্টা করে, ডাকসুকে কেন্দ্র করে যদি কোনো জায়গায় আমরা সহযোগিতার কমতি হয়, সেটি যেরকম পরিষ্কারভাবে সবাই দেখবে, ঠিক একইভাবে ডাকসুকে কেন্দ্র করে যারা সহযোগিতা করছেন তাদের প্রতিও সাধুবাদ। ভোটের এই আয়োজনের মাঝেই গত কয়েকদিন আগে টিএসসিতে ছবি প্রদর্শন নিয়ে বিরুদ্ধে জড়ায় ছাত্র সংগঠনগুলো। এ বিষয়ে উপাচার্য বলেন, বিষয়টি জানা মাত্রই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে ছাত্র সংগঠনগুলোকে নিজেদের স্বার্থে ঐক্য বজায় রাখার আহ্বান তার। এই ঘটনা জানার 45 মিনিটের মধ্যে প্রক্টোরিয়াল টিম এখানে গিয়েছে এবং আমরা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলির সাথে মিলে ছবিগুলো সরিয়ে নিয়েছি। সংগঠনগুলো তাদের নিজের স্বার্থেই এখন অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল থাকা প্রয়োজন, যাতে পরমতের প্রতি আমরা সহিষ্ণু থাকি এবং আমরা একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। এই সময় যেন আমাদের ফাটলের কারণে তৃতীয় পক্ষ সুযোগ দিতে না পারে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষকের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়। এতে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। তবে উপাচার্যের দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতে এবং ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের অনুযায়ী তাকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাকে চাকরিচ্যুত বা তার বেতন কর্তন এমন কিছুই করেনি প্রশাসন। ব্যাপক আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেওয়া হয়েছে, তথ্যানুসন্ধান কমিটি, এবং তাকে একাডেমিক কাজ থেকে বিরত রাখা হয়েছে। তিনি যদি নির্দোষ প্রমাণিত হন তিনি ফেরত আসবেন। তাকে সাসপেন্ডও করা হয়নি, বেতনও বন্ধ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ও তোফাজ্জল হত্যার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এমন দাবি করে উপাচার্য বলেন, যে কোনো সহিংস ও বিশৃঙ্খলা ঘটনা রোধে তৎপর তারা। ওমর ফারুক, এখন, ঢাকা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি কেটু মিজান সহ এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি ও মিজানের সহযোগী স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। আর মিজানের আরেক সহযোগী আলামিনকে গ্রেপ্তার করা হয় তুরাগ এলাকা থেকে। পরে সুমন, শাহজালাল ও ফয়সাল হাসানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর আগে গেল বৃহস্পতিবার রাত 8:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মসজিদের মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে কেটু মিজান ও তার সহযোগীরা। এরপর তুহিনের বড় ভাই বাদী হয়ে থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে গেল বছরের আজকের এই দিনে ঢাকার শৃঙ্খলা সামাল দেয় ছাত্র জনতা। ট্রাফিক নিয়ন্ত্রণ, ডাকাতি প্রতিরোধে রাতভর পাহারাসহ নানা দায়িত্ব পালন করে রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা প্রতিহিংসা পরায়ণ হয়ে যেন মবের সৃষ্টি না হয় তার জন্য বিএনপি, জামায়াত সহ সকল দলের ঐক্য চোখে পড়ে। অন্যদিকে ভারতের কয়েকটি গণমাধ্যম চালায় উদ্দেশ্য প্রণোদিত গুজব ছড়ানোর অভিযান। এতে যেন আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে দেশের মানুষ। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে পালায়নের পর বদলে যায় এই শহর। শহর জুড়ে তখন মহাতাণ্ডবের ক্ষতচিহ্ন, দেয়ালে লেখা স্লোগান, কারো মুখে বিজয়ের হাসি। আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের খেয়াল খুশি মতো ব্যবহারের অভিযোগ, প্রমাণ সবই ছিল স্বৈরাচারের তকমা পাওয়া আওয়ামী সরকারের বিরুদ্ধে। তবে 5ই আগস্টের পট পরিবর্তনে দেশ জুড়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, তছনছ করা হয় গণভবন। এখানে বসেই আন্দোলনকারীদের গুলির নির্দেশনা দেন শেখ হাসিনা। আইন শৃঙ্খলা বাহিনীহীন দেশে গুজব আর আওয়ামী অপপ্রচারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময়ও বড় ভূমিকা রাখে সাহসী ছাত্র জনতা। তাই রাতে মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে রাতভর বিএনপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দলের কর্মীরা ও ছাত্র জনতা পাহারা দেন। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীও মাঠে নামে। তবু সুযোগ সন্ধানীরা দখল ও ডাকাতির মাধ্যমে আতঙ্ক ছড়ায়। নানা জায়গায় বিভিন্নভাবে ঘটে খুন ও গণপিটুনির ঘটনা, যার অধিকাংশ হয় পূর্বশত্রুতার জেরে। আর সেই সুযোগই নেয় ভারতীয় গণমাধ্যম। বিভিন্ন ছবি ও ভিডিওর মাধ্যমে ছড়ায় গুজব। বিএনপি এবং জামাত ইসলামী দল হিসেবেও তারা একটা অসাধারণ ভূমিকা পালন করেছে। তারা তাদের প্রত্যেক এগুলোকে, যাতে মানুষ এই সময় এই প্রতিশোধ পরায়ণ হয়ে না ওঠে, এটা তারা যথেষ্ট করবার চেষ্টা করেছে। তা আমার মনে আছে যে ওই থানা থেকে পুলিশ যে খেতে বের হবে, তারাও সেটা বের হচ্ছে না, ভিতর থেকে তালা মারা। তো একটানা 3 দিন আমরা পালাক্রমে বাহির থেকে তাদেরকে খাবার দিয়ে এসেছি, যেটা তারা জুজুর ভয় দেখিয়ে এবং বিভিন্ন বলতো না যে আওয়ামী লীগ না থাকলে 5 লাখ মানুষ মারিয়ে ফেলবে, এই বিভিন্ন করবে। কিন্তু কি অভূতপূর্ব সংযম এবং দূরদর্শিতার পরিচয় বাংলাদেশ মানুষ দিয়েছে, এটা আসলে অবাক করবার মতো। 7, 8 ও 9 আগস্ট সারা দেশের ছাত্র জনতা নামে অন্যায়ের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনে। ট্রাফিকের দায়িত্ব নেয় নিজের কাঁধে। গ্রাফিতির মাধ্যমে দেয়ালে দেয়ালে বিজয়ের গল্পকথা লিখতে থাকে তারা। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মন্দির ও গির্জা পাহারা দিতে নেমে পড়ে ছাত্র জনতা। ডাকাতি ঠেকাতেও সারা রাত পাহারা দেয় এই ছাত্র জনতা। আমরা কক্সবাজারে একটা টিম গঠন করি, সমন্বয়করা সহ সকলে মিলে সেদিন রাতে মন্দির পাহারা দেওয়া হয়। তারপর ইভেন আমাদের সেই এলাকার যারা এমপি ছিল তাদের বাড়িতে কিন্তু লুট হচ্ছিল, বিভিন্ন লুটতরা চলছিল, চুরি ডাকাতি চলছিল, সেগুলো কিন্তু আমরা প্রতিহত করেছি। বিভিন্ন জায়গায় আপনার তল্লাশি, তারপর হচ্ছে আপনার ট্রাফিকের কাজ শুরু করেছি এবং ওইখানে আমরা দেখেছি যে অনেক পলাতক, অনেক আসামি তখন অনেক লুটতরাজ, টাকা পয়সা এসব পালাতে গিয়ে তখন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, যৌথ বাহিনীর হাতে ধরে দিতে সক্ষম হয়েছি। এছাড়াও রংপুর মহানগরী ও জেলার 8 উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলো পাহারা দেয় বিএনপি ও জামায়াত নেতারা। চট্টগ্রামে হাটহাজারীতে কালী মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে পাহারা দেন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। এই জায়গাটা হচ্ছে চিকেন স্নেক। পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে ভারতীয় গণমাধ্যমের উদ্দেশ্যমূলকভাবে প্রচারণা ও গুজব, অপতথ্য ছড়ানোয় গভীর উদ্বেগ জানান দেশের শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিকরা। এত বড় একটি গণ অভ্যুত্থানের পর আশঙ্কাজনক ক্ষতি ছাড়াই আবারও ফিরে আসে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। এটি দেশের মানুষের জন্য সহনশীলতার নজির হয়ে থাকবে বলে মনে করেন অনেকেই। একটা বিপ্লবের পরে যে ধরনের মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, আমরা ভাবছিলাম হয়তো বিশাল রকমের অনেক কিছু হয়ে যাবে। যে ধরনের ফল হয়েছে আওয়ামী লীগ রেজিমের, যেভাবে একটা রাষ্ট্রের ইমাম, আপনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, এমন কোনো ইনস্টিটিউশন নাই যে ইনস্টিটিউশনের হেডরা আইদার তারা পলায়ন করে নাই অর তারা লুকায় নাই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও এই রাষ্ট্র কিন্তু সেই লেভেলের কোনো ম্যাসাকার করে নাই। যেগুলো হয়েছে এগুলো চুরি ডাকাতি কিছু হয়েছে, ম্যাসিভ স্কেলে কোনো ভায়োলেন্স তারা করে নাই। এটাই এই জাতির দুর্বলতা, এটাই এই জাতির সফলতা।
এই অভ্যুত্থান দেশের মানুষের ঐক্যের সাক্ষী। সাক্ষী হয় ফ্যাসিবাদের পতনের। স্বপ্নের শুরু হয় নতুন বাংলাদেশের। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বিশ্বের 90টি দেশে প্রায় 50 কোটি আদিবাসী বাস করে। বাংলাদেশে এই সংখ্যা প্রায় 17 লাখ। পাহাড়ি জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা আর সরকার। তবুও এই জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবন সংগ্রাম ও সংস্কৃতির চ্যালেঞ্জ রয়েই গেছে। আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন সিউল আহমেদ। উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী নাকি আদিবাসী, ঠিক কোন শব্দে সংজ্ঞায়িত করা হবে তা নিয়ে বিতর্ক বহু পুরনো। তবে সংবিধানের 23 ক অনুচ্ছেদে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী উল্লেখ রয়েছে। এছাড়াও পার্বত্য শান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসাবে বর্ণিত আছে এবং আঞ্চলিক ও জেলা পরিষদের বিভিন্ন ধারায় উপজাতি শব্দটি বলবৎ থাকবে বলে উল্লেখ রয়েছে। আক্ষরিক অর্থে আদিবাসী শব্দের অর্থ ভূমিপুত্র, অর্থাৎ যে ভূমিতে তাদের অবস্থান সেই ভূমির আদি বাসিন্দা। যদিও সরকার কখনোই কাগজে কলমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের এই ভূমির আদি অধিবাসীর স্বীকৃতি দেয়নি, এমনকি আদিবাসী শব্দটিও গ্রহণ করেনি। সেই জনগোষ্ঠী পরিচয়ে লেখা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে। বিশ্বের 90টি দেশে প্রায় 50 কোটি আদিবাসী বাস করে। বাংলাদেশে এই সংখ্যা প্রায় 17 লাখ, যা দেশের সমগ্র জনগোষ্ঠীর প্রায় 1% মতো, যারা ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চায়। সব আদিবাসী সফল হোক, বাঙালি পাহাড়ি উন্নতি হোক। আদিবাসীর স্বীকৃতি ভালো করে পাই, তাহলে এখানে বসবাসের জন্য আরেকটু সুবিধা হবে। কোন বাচ্চা কোন কাজ করতে ভালোবাসে সেই মোতাবেক আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, গান, নাচ, কবিতা, আবৃত্তি আমরা এগুলো তাদেরকে শিখিয়ে থাকি। এদিকে পাহাড়ে প্রতি বছর আদিবাসী দিবস ঘিরে 3 পার্বত্য জেলা হয়ে ওঠে উত্তপ্ত। নিজেদের আধিপত্য বিস্তার করতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা খুন, গুম, অপহরণ আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। তবে বরাবরের মতোই সজাগ আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন। সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে যেহেতু কাজ করছি, আমরা এটি নিয়ে আমরা এটি আমাদের এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সমন্বয়ের মাধ্যমে এই ব্যবস্থাগুলো নিয়ে থাকি পর্যটকদের নিরাপত্তায়। এদিকে দুর্গম পাহাড়ের কুয়া ও টিউবওয়েল থেকে বিশুদ্ধ খাওয়ার পানি সংগ্রহ করতে হয়, তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক পার্বত্য সীমান্ত সড়ক নির্মাণ যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন হয়েছে। বিভিন্ন এলাকায় নির্মাণ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি মাসে বা 6 মাসে একবার যদি করলে আপনার গরিব দুঃখী লোকেরা, আমাদের মতো মধ্যবিত্তরা ভালো একটা সেবা পাবো। এখন অনেকেই ডাক্তারের কাছে মেডিকেলে যাইতে পারে না, ওরাও ভালো একটু সুযোগ সুবিধা পাবে চিকিৎসার ক্ষেত্রে। এখানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি ও ধরনের শিক্ষকরা আছেন, ওনারা ওনাদের সাথে ওনাদের ভাষায় কথা বলেন। যেসব বাচ্চারা এখানে এসেছে কথাও বলতে পারে নাই, দাঁড়াইতেও পারে নাই, কিন্তু আমাদের এখানে আসার পরে দেখা গেছে যে ইনশাল্লাহ ও মাস পরে ভালো ডেভেলপ হয়েছে। এছাড়াও দুর্গম এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প ঘুরে দেখা যায় পাহাড়ি জনগোষ্ঠীর উপচে পড়া ভিড়। এখানে আমরা একটা রেগুলার হেলথ চেক আপ দিচ্ছি, ফ্রি মেডিকেশন সার্ভিস দিচ্ছি এবং আই চেক আপ দিচ্ছি, এবং আমাদের মহিলাদের জন্য স্পেশালি একটা গাইনি বিভাগ আছে, গাইনি বিশেষজ্ঞ আছে, তাদের এখানে আমরা গাইনি ব্যবস্থা দিচ্ছি। আমাদের পরিকল্পনা আছে প্রত্যেক মাসে যাতে এরকম একটা মেডিকেল ক্যাম্পেইন রাখা যায়, যাতে আমরা সাধারণ মানুষ এবং রিমোট এরিয়ার মানুষদের একটি বেসিক সুবিধা দিতে পারি এবং তারা উপকৃত হয়। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির জন্য সুপরিচিত। পাহাড়, ঝর্ণা, ঝিরিপথ, উপত্যকা ও সমতলের এক অনবদ্য মিশেলে গঠিত এই জনপদ যেন প্রকৃতির তুলির আঁচড়ে আঁকা জীবন্ত ক্যানভাস। তবে এই সকল পার্বত্য জেলার পর্যটন উন্নয়নে আরও কাজ করতে হবে বলে জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও আহ্বায়ক, জেলা পর্যটন কর্পোরেশন। নতুন কিছু স্পটকে আমরা বের করে খুঁজে সেটাকে ডেভেলপ করার চেষ্টা অলরেডি উদ্যোগ আমরা নিচ্ছি, যেন আগামী দিনে মানুষগুলো এসে, যে কোনো পর্যটক এসে এখানে খুব ভালোভাবে কাজ করতে পারে। তবে এই ক্ষেত্রে এখানে কিছু প্রতিবন্ধকতা আছে। আপনারা জানেন যে এখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় ইস্যু আছে। আমাদের 4 লেনের কাজটা রামগড় পর্যন্ত হয়ে আছে ঢাকা থেকে আসার পথে, এবং সেই বাকি রাস্তাটুকু হলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। 1994 সালে শুরু হয় এই দিবসের মূল লক্ষ্য বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং তাদের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলা।
পৃথিবীর বিভিন্ন দেশে এই উপজাতিদের আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। আর জাতিসংঘের তথ্য বলছে বিশ্বের 70টি দেশে প্রায় 40 কোটির বেশি এই উপজাতিদের বসবাস। তবে তাদের অধিকাংশই অধিকার বঞ্চিত। এই সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি, নারীদের উন্নয়ন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সরকার, সেনাবাহিনী ও বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবে দেখার বিষয় এই পাহাড়ি বাসিন্দাদের কতটুকুই বা ভাগ্যের পরিবর্তন হলো, অথবা আদৌ কি কখনো ভাগ্যের পরিবর্তন হবে। সিউল আহমেদ, এখন, খাগড়াছড়ি। সপ্তাহ ব্যবধানে সিলেটের খুচরা বাজারে বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দামে। বিষয়ে বিস্তারিত জানাতে রিকাবি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন নিত্যপণ্যের দাম কত টাকা পর্যন্ত বেড়েছে আর সরবরাহ কেমন রয়েছে বাজারে? দেখুন, গত এক সপ্তাহের কথা যদি বলি, অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার পর থেমে থেমে যখন সপ্তাহ জুড়ে বৃষ্টি হচ্ছিল, তখনই আসলে নিত্যপণ্যের যে বাজারের যে প্রভাব সেটি অবশ্যই পড়েছে এবং প্রত্যেকটি দ্রব্যের দাবি, বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ, আলু, লবণ সহ অন্যান্য যে সকল দ্রব্য আছে সেগুলোর দাম বেড়েছে। আমরা যদি বৃদ্ধির কথা বলি, তাহলে পেঁয়াজ যেখানে গত সপ্তাহে বিক্রি ছিল 42 থেকে 45 টাকা, সেটি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ আজকের যে বাজার দর সেটি হচ্ছে পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে 85 টাকা কেজি ধরে। একইভাবে দাম বেড়েছে আলুরও। আলু যেখানে 15-16 টাকা ছিল, সেখানে আজকে আলুর দাম হচ্ছে 25 টাকা, অর্থাৎ আলুতে কেজি প্রতি বেড়েছে 10 টাকা। রসুনের দাম হচ্ছে যে 120 থেকে 130 টাকা ছিল, সেটি 150 থেকে 55 টাকা ধরে বিক্রি হচ্ছে। এতে গিয়ে যারা বিক্রেতা যারা আছেন তারা যেটি বলছেন যে আসলে গত কয়েকদিনে বিশেষ করে পেঁয়াজের সরবরাহটা কমে গেছে, যার জন্য হচ্ছে পেঁয়াজের দাম অতিরিক্ত। যদিও ক্রেতা যারা আছেন তারা বলছেন যে আসলে এটি শুধুমাত্র ব্যবসায়ীদের অজুহাত হয়, মানে কোনো সপ্তাহে আরও বেশি আসলে দামগুলো বৃদ্ধি করা হয়। একইভাবে চালের দামটা আসলে বেশি বেড়েছে, যেখানে চালের দাম যে বিভিন্ন প্রকারভেদে চালের দাম ছিল 50 থেকে 70 টাকা, সেখানে এখন ওই চালই কেজি প্রতি প্রায় 3 টাকা 4 টাকা দরে বেড়েছে। এতে গিয়ে ভোগান্তি পড়েছেন আসলে সাধারণ ক্রেতারা। এবং পাইকারি বাজারে যেটি হচ্ছে যে সিলেটের কালীঘাট একমাত্র পাইকারি বাজার, সেখানে পাইকারি বাজারের যারা খুচরা বাজারে বিক্রি করেন তারা বলছেন যে এই সরবরাহ ঘাটতি থাকায় মূলত দামটা প্রভাব পড়ে। তবে যদি আবহাওয়া ভালো থাকে সেক্ষেত্রে হয়তো বা সরবরাহটা ঠিকভাবে আসলে বাজারে এই প্রভাবটা কম থাকে। তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে নানান কারণেই আসলে বাজারে প্রভাব পড়তে পারে এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় পণ্যের দামই কিন্তু অনেকটা বেড়েছে। তো এই ছিল আমার কাছে বাজার সম্পর্কিত সর্বশেষ তথ্য। হাফিজ। সিলেট থেকে গুলজার আহমেদ জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার দরদাম। এদিকে বগুড়ার সারিয়াকান্দির হাটে বাড়ছে পাটের সরবরাহ, দামও ভালো পাচ্ছেন কৃষকরা। এমন বাজার অব্যাহত থাকলে লাভবান হওয়ার আশা তাদের। বিস্তারিত জানাতে সারিয়াকান্দি পাটের বাজার থেকে যুক্ত আছেন মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন এবার পাট কেমন দরে কেনাবেচা হচ্ছে? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে গত বছর যে পাট চাষ করে যে কৃষকরা যে লোকসান দিয়েছিল সেখান থেকে কিন্তু বেশ উতরায়ে এবারে বেশ ভালো লাভ করছে কৃষকরা। এখানে আজকের যে বাজার, সে বাজারে কিন্তু প্রতি মন পাট বিক্রি হচ্ছে 36-3500 টাকা মন দরে এবং যেটা একদম নিম্নমানের সে পাটটিও কিন্তু 3000 টাকার উপরে, অর্থাৎ 3000 থেকে 4000 মান ভেদে কিন্তু পাটের দরদাম ওঠানামা করছে। আর এবারে কৃষি বিভাগের তথ্য মতে এবারে পাট উৎপাদন হয়েছে 7720 হেক্টর জমিতে, যেখানে 1,24,000 বেল পাট উৎপাদন হয়েছে বগুড়া জেলাতে। আর এই পাটগুলো সাধারণত বিভিন্ন মিল কলকারখানাতে এখানে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু কাঁচামাল পাট থেকে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ, সালাদ থেকে আরম্ভ করে সুতা পর্যন্ত এই পাট থেকে তৈরি হয়। সেখানে যে পাটের একসময় যে স্বর্ণালী দিন ছিল বাংলাদেশে, সেটি কিন্তু আস্তে আস্তে ভাটা পড়েছে। তারপরেও এই বছরই একটু পাটের দাম ভালো পাচ্ছে কৃষকরা যেটি জানিয়েছে সেটি হলো প্রতি মন পাট চাষাবাদ করতেই কিন্তু প্রায় 2500 টাকা খরচ হয়। সেখানে এইবারে কিন্তু তারা মন প্রতি প্রায় 500 থেকে 700 টাকা লাভ দিয়ে কিন্তু পাট বিক্রি করতে পারছে এবং এই দামটা যেন আরও অব্যাহত থাকে সেই ব্যাপারেই কিন্তু তারা বারবার বলছে। আর এই সরকারি যে মিলগুলো বন্ধ আছে, প্রায় 268 সরকারি যে মিল যে পাটকলগুলো, সে পাটকলগুলো এখন বেশিরভাগই বন্ধ আছে, কয়েকটা পাটকল খোলা আছে। বন্ধ পাটকলগুলো যদি আবার চালু করা যায় তাহলে হয়তো এই পাটের যে স্বর্ণালী দিন, সেই দিনগুলো আবার ফিরে আসবে এবং এই পাটের যে বিদেশে রপ্তানি যে মানে স্বর্ণ আঁশ যেটি
সেটি কিন্তু আবার বাংলাদেশে জেগে উঠবে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীরা একটি যে বিষয় সেটি হলো পাটকল মালিকরা সাধারণত সরকারি এবং বেসরকারি তারা যে বাকি বকেয়া রাখে সেক্ষেত্রে কিন্তু তারা পাট কিনতে কিন্তু অনেকটা কষ্ট পান এবং এই দামটা যদি তারা সময় মতন পরিশোধ করে তারা হয়তো তারা পাট বেশি কিনতে পারবেন এবং মিলগুলো যদি সচল হয় তাহলে আবার পাটে সেই সোনালি দিন ফিরে আসবে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে সর্বশেষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 40 কিলোমিটার এলাকায় ছোট বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের কান্দিলা এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন সড়ক সংস্কারে প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? উজ্জ্বল, আমার পেছনে যে সড়কটি দেখতেছেন এই সড়কটি হচ্ছে গত পরশুদিন সড়ক বিভাগের পক্ষ থেকে তারা সংস্কার করে গেছে। সংস্কার করে গেলেও কিন্তু আবার সেই খানাখন্দকের সৃষ্টি হয়েছে। শুধু এই অংশ নয়, এই মহাসড়কের 40 কিলোমিটার এলাকায় এই খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এতে করে যারা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এবং ঢাকার মানুষ যারা এই মহাসড়ক ব্যবহার করে থাকেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমার পেছনেই আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে যেখানে মহাসড়কে গাড়ির গতি 70 থেকে 80 কিলোমিটার বেগে বা আরো বেশি থাকে, সেখানে গাড়ির গতি কিন্তু থেমে যাচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার বেগে। এতে করে ঢাকায় যেখানে যেতে সময় লাগতো 1.5 থেকে সর্বোচ্চ 2 ঘন্টা, সেখানে সময় লাগছে 3 থেকে 3.5 ঘন্টা। আর এছাড়াও এই খানাখন্দকের কারণে যানবাহনের অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। কয়েকজন চালক জানিয়েছেন আমাকে যে তাদের এই চাকা যখন গর্তে বা খানাখন্দকে পড়ে যায় তখন স্টিয়ারিং এর পিন ভেঙে এই রাস্তার যে রেলিং আছে সেখানে সজোরে ধাক্কা দিয়ে অনেক হতাহতের ঘটনা ঘটছে। আর এছাড়াও এই সড়ক বিভাগের যিনি প্রকৌশলী রয়েছেন তিনি বলছেন যে এই সড়কটি 2022 সালের ডিসেম্বরের উদ্বোধন করা হয়েছিল, তবে আবার তারা এই সংস্কারের জন্য তারা কাজ হাতে নিয়েছেন। বৃষ্টি শেষ হলে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। আর এছাড়া এই মহাসড়কের চালক ও স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে এই মহাসড়কে শুরু থেকে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ ছিল। আমরা যখন গত পরশুদিন এবং আজকে আমরা এই মহাসড়ক ঘুরেছি, দেখেছি যে মহাসড়ক যেখানে সংস্কার করা হয়েছে সেই পূর্বের সামগ্রী দিয়েই কিন্তু তারা সংস্কার করছেন। এতে করে এই এখন সংস্কার করা 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু সেটি আবার একই অবস্থায় চলে যাচ্ছেন। বলতে গেলে সংস্কারের নয় করছে। সব মিলিয়ে এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে খানাখন্দকের সবশেষ তথ্য। উজ্জ্বল। চট্টগ্রামের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা ও বসতঘর। প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে প্রাণহানির শঙ্কা নিয়ে যেখানে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষ, শুধু তাই নয়, শত কোটি টাকা খরচে বানানো বেড়িবাঁধ সড়কও এখন শুটকি ব্যবসায়ীদের দখলে। দিনরাত শুটকি প্রক্রিয়াজাতের দুর্গন্ধে অতিষ্ঠ কয়েক কিলোমিটারে বসবাস করা বাসিন্দারা। বিস্তারিত হোসাইন জিয়াদের প্রতিবেদনে। কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট। প্রতিদিন এ ঘাট হয়ে কুতুবদিয়া দ্বীপে যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এখানে এলে চোখ জুড়ায় বিস্তৃত সাগর, জেলেদের মাছ নিয়ে ফেরার দৃশ্যে। সমুদ্র উপকূলে আছে মন মাতানো হাওয়া। এমন প্রাকৃতিক সৌন্দর্য আর নতুন গড়ে ওঠা বেড়িবাঁধ সড়ক এখানকার আকর্ষণীয় পর্যটন স্পট। প্রতিদিন বিকেলে বা সাপ্তাহিক বন্ধে মগনামা ঘাটে ভিড় করেন শত শত পর্যটক। খুব কাছেই নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি। কিন্তু এমন সৌন্দর্য ঢাকা পড়েছে বেড়িবাঁধ সড়কের 2 পাশে গড়ে ওঠা শত শত অবৈধ স্থাপনায়। সমুদ্রের কয়েকশো গজের মধ্যেই সরকারি খাস জায়গায় গড়ে উঠেছে বসতঘর, দোকানপাট সহ অস্থায়ী স্থাপনা। এতে যে কোনো সময় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এছাড়া বেড়িবাঁধ কেটে করা এসব স্থাপনায় ঝুঁকিতে আছে বেড়িবাঁধও। কিছু সরকারি হাট জমি ওখানে থাকে আর কি, নিজস্ব জায়গা জমি খুব কম। যে ভাষা আছে সরকারি জায়গা খুব সরকারি হাট মধ্যে থাকে আর কি। সরকার যদি স্থান দেয় স্থানে যাবে, না হলে আর অন্য ব্যবস্থা করবে। আমি বেগি বাসা দুয়ান ঘর যারা তো বিটা বাড়ি না তারা কি যে হাঁড়িলাম ইন্দিল্লা করে নিচে করে কি বান্ধে বাসা আমার থেকে। শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিশাল বেড়িবাঁধ সড়কও এখন স্থানীয় শুটকি আর মাছ ব্যবসায়ীদের দখলে।
প্রায় 1.5 কিলোমিটার সড়কের উপরেই শুটকি প্রক্রিয়াজাত করে শত শত ব্যবসায়ী। পচা শুটকির তীব্র দুর্গন্ধে এ পথে চলাচল করাই যেন দায়। এতে কমেছে পর্যটকের আনাগোনা। আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় দুর্গন্ধ ছড়ানোয় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারাও। এত পচা গন্ধ, আর এখান থেকে 1 কিলো 2 কিলো 2 মিটার গন্ধে থাকা যায় না। এখন রাস্তা পরিবর্তন হলে সুন্দর হয়েছে। এখন যদি দূর দূরান্ত থেকে মানুষ আসে তাহলে এখানে মানে কি ভালো করে ঘুরতে পারে না শুধু গন্ধের জন্য। এদিকের গন্ধ শতকরা 70% আমাদের এদিকে যায়। অথচ গুরুত্বপূর্ণ এ বেড়িবাঁধ সড়ক ও সমুদ্র উপকূল ঘিরে আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই সমুদ্র উপকূলে মেরিটাইম মিউজিয়াম, উন্নত মানের হোটেল রেস্টুরেন্ট সহ আধুনিক ও পরিকল্পিত বিনোদন কেন্দ্র গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। তো মগনামা ঘাট এবং সাবমেরিন যে রাস্তাটা রয়েছে এটাকে আমরা বিভিন্ন পর্যটন শিল্পের আওতায়, যেমন আমরা নৌবাহিনীর সাথে কথা বলেছি, ওনারা একটা সাবমেরিন মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে। আগামী 4-5 বছরের মধ্যে হয়তো ওনারা এই কাজটা করবেন। তো আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আস্তে আস্তে যেই রেস্টুরেন্ট বা সুযোগ সুবিধাগুলি দেওয়া যায় পর্যটকদের, সেইটার জন্য কাজ করছি। ঝুঁকি নিয়ে এখানে বসবাস করা পরিবারগুলো হতদরিদ্র ও বসতভিটাহারা। নিরাপদ আশ্রয়ন পেলে চলে যেতে চান তারাও। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অবৈধ পথ পরিহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের সিআইপি মর্যাদা দেয়ায় রেমিটেন্সে আসছে ইতিবাচক পরিবর্তন। $1,00,000 পাঠানোর শর্তে সিআইপি আবেদনের সুবিধা থাকায় প্রতি বছর বাড়ছে এই সংখ্যা। এতে করে রেমিটেন্স প্রবাহ আরও বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। গেল 1 বছরে দেশের রেমিটেন্স প্রবাহে একাধিক রেকর্ড সৃষ্টি হয়েছে। 2024-25 অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছেন $30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স। সরকারের নানা পদক্ষেপ ও প্রচারের কারণে হুন্ডির মতো অবৈধ পন্থা পরিহার করে বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। প্রতি বছর অনিবাসী বাংলাদেশিদের সিএপি নির্বাচিত করার কারণেও রেমিটেন্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। বেড়েছে বৈধ পথে টাকা পাঠানোর প্রতিযোগিতাও। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে পৌঁছিয়েছিল এই রেমিটেন্স দ্বারাই। বিশেষ করে এই প্রবাসী সংযুক্ত আরব আমিরাত সহ এইখানে গালফ কান্ট্রি সহ ইউরোপের সকল দেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশে এবার গিয়েছিল। রেমিটেন্স পেরোডের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার 3টি বিভাগে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিএপি নির্বাচিত করে। অনিবাসী বাংলাদেশিদের মধ্যে বৈধ পথে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ও দেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারীরা এই মর্যাদা পেয়ে থাকেন। আর প্রায় প্রতি বছরই এই তালিকায় এগিয়ে থাকেন সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব ও যুক্তরাজ্যের প্রবাসীরা। গেল 5 বছরের পরিসংখ্যান বলছে, বিশ্বের নানা প্রান্ত থেকে বৈধ পথে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশিদের মধ্যে সিআইপি হয়েছেন 326 জন। এই তালিকায় এগিয়ে আছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবেও দেশটি থেকে 5 বছরে সিআইপির মর্যাদা পেয়েছেন আরও 10 জন প্রবাসী বাংলাদেশি। রেমিটেন্স প্রবাহে গতি বাড়াতে পর্যায়ক্রমে সিআইপির সংখ্যা আরও বৃদ্ধি করার দাবি প্রবাসীদের। সিআইপি যারা নির্বাচিত হচ্ছে, আগামী দিনে আমি বলবো যে বেশি করে সিআইপি আমাদের সংযুক্ত আরব আমিরাতের কোটা বৃদ্ধি করা হোক। আমরা যারা কমিউনিটির ব্যক্তি আছি, যারা সিআইপি হয়ে আসে, তাদেরকে যদি আমরা সম্মান জানাই, তাদের দেখা দেখি আগামীতে আরো সিআইপি হওয়ার জন্য, বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধির জন্য কাজ করবে লোকজন। সরকারের পক্ষ থেকে সাপোর্ট পেলে প্রবাসীদের প্রতিনিয়ত আরো রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। আমরা আশা করি এই সিআইপি সংখ্যাটা যেন আরো বেড়ে যায় সরকারের বিশেষ সাপোর্টের কারণে। সরকার ঘোষিত সিআইপিরা দেশে বিনিয়োগ, ব্যবসা, ভ্রমণ, যাতায়াত ও চিকিৎসা ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। এই সুযোগ সুবিধা থাকার কারণেও বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রতিযোগিতা বেড়েছে। প্রবাসীরা বলছেন, সিআইপির আবেদনের পাশাপাশি নিজ প্রতিষ্ঠানের কর্মীদেরও বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করছেন প্রবাসীরা। সিআইপির সংখ্যা বাড়লে দিনে দিনে রেমিটেন্স প্রেরণের প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি
হুন্ডি ও অবৈধ পন্থায় নিরুৎসাহিত হবেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। হোয়াইট হাউসে চুক্তি সইয়ের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনান। ট্রাম্প জানান, চুক্তির মাধ্যমে চিরতরে লড়াই বন্ধে সম্মত হয়েছে দুই দেশ। পরস্পরের মধ্যে বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী ট্রাম্প রুট তৈরি করা হবে। চুক্তি সই অনুষ্ঠানে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের জন্য সুপারিশ করতে যৌথ আবেদন পাঠানোর ইঙ্গিত দিয়েছেন দুই দেশের সরকার প্রধান। দক্ষিণ ককেশাস দেশ দুটি 1980-র দশক থেকে আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত। সবশেষ 2023 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বিরোধপূর্ণ কারাবাখ অঞ্চল দখল করে আজারবাইজান। নেপালে বিশ্বকাপ বাছে 5 দেশের মধ্যে তলানিতে থেকে নিজেদের মিশন শেষ করেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। সেই ব্যর্থতা পেছনে ফেলে পরের 6 মাসের লম্বা সূচিতে নজর ফেডারেশন। নতুন কোচের অধীনে শুরু হয়েছে বাছাই। ইসলামিক সলিডারিটি গেমস, এসএ গেমসে ফলাফল পরিবর্তন আনার প্রত্যাশায় কোচ এবং ফেডারেশন কর্তারা। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আহমেদ। 5 দেশের মধ্যে সবার পেছনে রানার আপ হলেও টেবিল টেনিসের বিশ্বকাপে দেখা যেত বাংলাদেশকে। নেপাল থেকে এক অর্থে বিধ্বস্ত হয়েই দেশে ফিরেছিলেন বাংলাদেশের টিটি তারকারা। বাছাই পর্বে সেই ব্যর্থতার 1 সপ্তাহ পরেই ফের টেবিলে ফিরলেন তারা। এবারে 3 আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নিজেদের প্রমাণ করার মিশন তাদের সামনে। নেপালে দল বাছাইয়ের খেলোয়াড় নেওয়া হয়েছিল র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এবারে নিজেদের প্রমাণ করে জাতীয় দলে জায়গা করে নেয়ার পালা। পরের 6 মাসের মধ্যে 3টে আন্তর্জাতিক সূচি রয়েছে টেবিল টেনিসে। সেই লক্ষ্যে জাতীয় দলের কোচ হয়ে এসেছেন থাইল্যান্ডের পেটারাথন পাসারা। 25 বছর বয়সী এই কোচের বয়স নিয়ে আছে নানা প্রশ্ন। 2 মাসের জন্য আনা হলেও কোচকে নিয়ে আশাবাদী ফেডারেশন। পরিকল্পনা আছে দীর্ঘমেয়াদে কোচকে নিয়ে কাজ করার। প্লেয়ারদের সাথে যে তার সমঝোতা এবং প্লেয়াররাও বুঝতে পেরেছে যে সে একজন যোগ্য কোচ, এবং সেই যে শ্রদ্ধাবোধটা বয়স কোনো বার এখানে হচ্ছে না। সেজন্য আমরা চিন্তা করছি যে তাকে দীর্ঘমেয়াদে হয়তো আমরা রেখে দেব। বিদেশি এই কোচকে নিয়ে ফেডারেশন যেমন আশাবাদী, তেমনি বাংলাদেশের খেলোয়াড়দের নিয়েও বড় প্রত্যাশা থাই কোচ পাসারার। জানালেন দ্রুত সময়ের মধ্যে ফলাফল আনার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। Yeah, sure, I have confidence. I think we can try to improve them at better than another strategy in table tennis. Yeah, I have some less confidence. খেলোয়াড় বাছাইয়ের এই প্রক্রিয়া অবশ্য সহসায় শেষ হচ্ছে না। সামনে আরও 2 দফায় হবে সিলেকশন। সেই সঙ্গে ফেডারেশন কাপ এবং অন্যান্য টুর্নামেন্ট দিয়ে খেলোয়াড়দের ব্যস্ত রাখার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এই 3টা সিলেকশনের প্ল্যান আছে। এতে ওদের প্রচুর ম্যাচের মধ্যে দিয়ে যাবে। ওদের যে ম্যাচ পারফরমেন্স সেটা আমরা আশা করছি আরও ভালো হবে। যে আগামী মাসে আমাদের ফেডারেশন কাপ আছে। এই বিদেশি টুর্নামেন্টগুলোর মাঝামাঝি আমাদের লিগ অথবা ন্যাশনাল করারও প্ল্যান আছে ফেডারেশনের। নানা স্থবিরতার পর টেবিল টেনিসে ফিরেছে ব্যস্ততা। শুরুটা ভালো না হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টেবিল টেনিসে সুদিন আনার প্রত্যাশা কোচ এবং ফেডারেশন সংশ্লিষ্টদের। যার শুরুটা হবে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস দিয়ে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করবো এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। ছাত্রদলের হল শাখার 6 নেতার অব্যাহতি। ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা। চলছে প্যানেল তৈরির কাজ। সহাবস্থান বজায় রাখার আহ্বান উপাচার্যের। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। প্রধান আসামি মিজান সহ গ্রেপ্তার 7। কক্সবাজারের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা। দুর্যোগে প্রাণহানির শঙ্কা নিয়ে নিম্ন আয়ের মানুষের বসবাস।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তিতে সই, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন। আর এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।